স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদা মৌমিতা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তাকক্ষের সবশেষ। রাজধানীর ৭ স্থানে ৯টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপনির্বাচনকে কেন্দ্র করে নাশকতা দাবি পুলিশের। ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে নৌকার বড় জয়। কারচুপির অভিযোগ বিএনপির, নাকচ আওয়ামী লীগের। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৯শে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। অনলাইনে পাঠদান চালিয়ে যাওয়ার আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। রাজধানীর ৭ জায়গায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ৯টি বাস, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। সবগুলো ঘটনাতেই আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস। পুলিশের দাবি, উপনির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বাসে আগুন দেওয়া হয়েছে। ঢাকা ১৮ ও সিরাজগঞ্জ ১ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পল্টনের দলীয় কার্যালয়ের সামনে মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। বিক্ষোভ হয় সড়কের টায়ার জ্বালিয়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে সরে যান বিক্ষোভকারীরা। এর পরপরই রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ১:৩০টার দিকে আগুন লাগার খবর পান তারা। এর পরপরই শাহবাগ, প্রেস ক্লাব মোড়সহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঢাকা ১৮ উপনির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা তো অবশ্যই পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে, না হলে হঠাৎ করে কয়েকটা জায়গায় একই সাথে এটা ঘটার কথা না। আর আমরা পুলিশ, ডিএমপি, পুলিশ সদস্য যারা আছি তারা আমরা সতর্ক অবস্থায় আছি। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেটা আমরা খেয়াল রাখব এবং এই ধরনের ঘটনাকে আমরা কঠোর হস্তে দমন করব। এর আগে উত্তরার মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান, তিনি ভোট পেয়েছেন ৭৫,৮২০টি। আমরা একটু সরাসরি এই বিষয়ে জানতে চলে যাব। আমাদের সহকর্মী রয়েছেন উত্তরা কমিউনিটি সেন্টারে, জাহানারা পারভিন আছেন আমাদের সঙ্গে। জাহানারা পারভিন, আপনার কাছ থেকে জানতে চাই সবশেষ কি তথ্য রয়েছে, ভোট গণনার সবশেষ খবর কি আপনার কাছে আছে? ঢাকা ১৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসানকে। তিনি ভোট পেয়েছেন ৭৫,৮২০ ভোট। আর তারপর আসলে পেয়েছেন বিএনপির এস.এম. জাহাঙ্গীর হোসেন, তিনি ভোট পেয়েছেন ৫,৩৬৯টি। এবং এই নির্বাচনে ঢাকা ১৮ আজকের যে নির্বাচনে তৃতীয় ভোট পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী এবং মোহাম্মদ নাসিম উদ্দিন সরকার, তিনি ভোট পেয়েছেন ৩২৫ ভোট। আজকে মোট ২১৭টি ভোট কেন্দ্রের ফলাফল এখানে ঘোষণা করা হয়েছে এবং মোট ভোটারের শতাংশ হচ্ছে ১৪.১৮% ভোট দিয়েছে। আমরা দেখতে পেয়েছি খুব বেশি উপস্থিতি আসলে ভোট কেন্দ্রে দেখা যায়নি। মোট ভোটারের সংখ্যা ছিল ৫,৭৭,২১৬ জন, কিন্তু আমরা দেখেছি যে ভোট দিয়েছেন ৮১,৮১৮ জন ভোটার। তবে রিটার্নিং অফিসার যেটা বলেছেন যে কোনো রকম নাশকতা ছাড়া সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে ভোট হয়েছে এবং আগামীকাল এটা আসলে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ঢাকা ১৮ নির্বাচনের ফলাফল আগামীকাল সকাল ১১টায় আঞ্চলিক কার্যালয়ে ঘোষণা করা হবে এবং আমরা নির্বাচনের যে ফলাফল ঘোষণার এখানে আমরা দুই প্রার্থীর সমর্থকদের তেমনভাবে দেখতে পাইনি বা দুই প্রার্থীর কাউকে উপস্থিত দেখতে পাইনি। বেসরকারিভাবে ঢাকা ১৮তে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। আনুষ্ঠানিকভাবে কখন ঘোষণা তারা দেবেন কিছু জানতে পেরেছেন কিনা? যেটা এখানকার যে নির্বাচনী কর্মকর্তা জিএম শাহতাব উদ্দিন যেটা বলেছেন যে আগামীকাল সকাল ১১টায় তাদের যে আঞ্চলিক কার্যালয় রয়েছে সেখানে তারা আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করবেন এবং সেখানেই তারা আসলে জানাবেন।
জাহানারা পারভীন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। যেটি একটু আগে আপনাদেরকে জানিয়েছে যে ঢাকা 18 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান তিনি ভোট পেয়েছেন ৭৫,৮২০টি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫,৩৬৯ ভোট। তৃতীয় অবস্থানে জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার তিনি পেয়েছেন ৩২৫ ভোট। ভোট পড়েছে ১৪.১৮%। উত্তরা কমিউনিটি সেন্টার থেকে এই ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকা 18 আসনের 217টি ভোট কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফলই ঘোষণা করা হয়েছে। কেন্দ্র ভিত্তিক ঘোষিত ফলে প্রায় সব কেন্দ্রেই পিছিয়ে ছিল বিএনপি মনোনীত ধানের শেষের প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। ঢাকা 18 আসনের উপনির্বাচনে ভোটারদের বাধা দেয়া, এজেন্ট বের করে দেয়া সহ নানা অনিয়মের অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর। আর সব অভিযোগ ভিত্তিহীন বলছেন আওয়ামী লীগের প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যেই গণমাধ্যমে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন বিএনপির প্রার্থী। সকাল 10টার দিকে আবদুল্লাপুরে মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনে ভোট দেওয়ার পরপরই তিনি বলেন তার ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়া হয়, বের করে দেয়া হয় ধানের শীষের এজেন্টদের, কিন্তু প্রশাসন নির্বিকার। ঢাকার বাইরে থেকে সন্ত্রাসী এনে গাজীপুর, সাভার থেকে আশেপাশের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে সাধারণ ভোটাররা সেখানে ভোট কেন্দ্রে যেতে পারতেছে না, ভয়ভীতি দেখাচ্ছে এবং শুধু আওয়ামী সন্ত্রাসী না, সাথে সাথে পুলিশ সেখানে সহযোগিতা করতেছে। আমাদের নেতাকর্মীদেরকে মারধর করে বের করে দিচ্ছে, কোনো জায়গায় আমাদের এজেন্ট ঢুকতে দিচ্ছে না। এর কিছুক্ষণ পর উত্তরার 5 নম্বর সেক্টরের আইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থী বিএনপি প্রার্থীর সব অভিযোগ ভিত্তিহীন জানিয়ে বলেন জনগণই পাশে আছে, তাই কোনো বহিরাগতের দরকার নেই। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা আপনারাই ভালো বলতে পারবেন। আমার জানা মতে ঢাকা 18 আসনের কোথাও এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং আমার জানা নাই। এটা অভিযোগ ওনারা বারবারই দেয়, মিথ্যা অভিযোগ। আমাদের সাথে আমাদের সম্মানিত জনসাধারণ আছেন আমাদের ঢাকা 18 আসনের, আমাদের বহিরাগত লোকের দরকার নাই, বরঞ্চ তারই বহিরাগত লোক এনে গণসংযোগ করেছে। এদিকে বেলা 11:15টার দিকে ভোট দেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার বলেন বিএনপির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি, ভোটের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ। সকাল থেকেই আমি রিটার্নিং অফিসারের সাথে যোগাযোগ করেছি, ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা অথবা নির্বাচন পরিপন্থী কোনো কাজ হয়নি। আসার আগে আমাদের কন্ট্রোল রুম থেকেও চেক করেছি। ভোট শুরুর কয়েক ঘন্টা অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছ থেকে আমেরিকার শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা। বৃহস্পতিবার জাতীয় সংসদে ঢাকা 18 আসনের উপনির্বাচনে উত্তরার আইইএস স্কুল কেন্দ্রে ভোট দিয়ে এই মন্তব্য করেছেন তিনি। 150 বছর আগে থেকে এখানে নির্বাচনের কালচার ছিল, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হলো আমেরিকা, আমাদেরও তো শিক্ষার আছে আমেরিকা থেকে, ইউরোপ থেকে, কোনো সন্দেহ নাই যে কোনো জায়গা থেকে ভালো শিক্ষা তো আমরা গ্রহণ করি। আর আমারও একটা কথা যে আমাদের কাছ থেকে যে শিক্ষাটা নেওয়া উচিত, কারণ আমেরিকা। এদিকে সিরাজগঞ্জ 1 গাজীপুর আসনেও উপনির্বাচনে চলছে ভোট গণনা। এর আগে 168টি কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ। এবার ভোট পড়েছে 52%। সবগুলো কেন্দ্রে ভোট হয়েছে ইভিএমে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা। আসনের 3,45,603 জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার 1,71,641 জন এবং নারী ভোটার 1,73,962 জন। করোনায় আক্রান্ত হয়ে গত 13ই জুন সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শান্তি বজায় রাখা, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি এবং মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প ছাড়াও বিভিন্ন স্থাপনার উদ্বোধন করে সরকার প্রধান বলেন, যুব সমাজকে রক্ষা করতে পারলেই দেশের উন্নয়নে তাদের মেধা কাজে লাগানো যাবে। দেশের প্রতি দেশের সাধারণ মানুষের প্রতি কর্তব্য পালনে সততা নিষ্ঠার পরিচয় দেওয়ার নির্দেশনা দেন সরকার প্রধান। ডিজিএফআই এর কর্মকর্তা কর্মচারীদের জন্য 2টি 14তলা ভবন এবং 7তলা অফিসার্স মেস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস বা দুর্নীতি, মাদক এগুলির হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, সমাজকে এখান থেকে আমাদের বাঁচাতে হবে। তাহলেই আমাদের যে যুব সমাজ তাদের মেধা আমরা কাজে লাগাতে পারবো, দেশের মানুষের শক্তিটাকে আমরা উন্নয়নের জন্য কাজে লাগাতে পারবো। আমাদের সেভাবেই আমাদের দেশকে গড়তে হবে। ফরিদপুরের আলোচিত দুই ভাই আওয়ামী লীগের সাবেক নেতা সাজ্জাদ হোসেন বরকত ও ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে ৭৩ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সকালে দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আলী আকবর মামলাটি করেন। চলতি বছরের 18 মে ফরিদপুরের আওয়ামী লীগ নেতা বরকত ও সাংবাদিক নেতা রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। 16 মে ফরিদপুরের আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার অভিযোগে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পর দুই ভাইয়ের নানা অপকর্মের কথা বেরিয়ে আসতে শুরু করে গণমাধ্যমে। ঠিকাদারি নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা, সরকারি দখল সহ নানা অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এমনকি ২,০০০ কোটি টাকা পাচারের অভিযোগে ২৬ জুন মামলা করে সিআইডি। প্রায় ৬ মাস অনুসন্ধান শেষে বৃহস্পতিবার সাজ্জাদ হোসেন বরকতের প্রায় ৪৪ কোটি ৫০ লাখ টাকা ও ইমতিয়াজ হোসেন রুবেলের ২৮ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এই সম্পদের কোনো সন্তোষজনক হিসাব দিতে পারেননি, যার ফলে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। গণমাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য প্রকাশ হলেও কেন এত অল্প সম্পদের মামলা হলো, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক জানায়, তদন্তে এই দুই ভাইয়ের আর কোনো সম্পদের তথ্য পাওয়া গেলে তা মামলায় অন্তর্ভুক্ত করা হবে। যদি তদন্তকালে আরও তথ্য পাওয়া যায় যেটি জনশ্রুতি এসেছে, নিশ্চয়ই তদন্তকারী কর্মকর্তা সেগুলো যাচাই বাছাই করবেন। এছাড়া বিদেশে রুবেল বরকতের কোনো সম্পদ আছে কিনা খুঁজে দেখবে বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ৯ এবং নারী ৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৬,১৪০ জনের। ১১৫টি ল্যাবে ২৪ ঘন্টায় ৭০,১১২ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৮৪৫ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.৭৮%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,২৭,১৯৮ জনে। সুস্থ হয়েছেন আরও ১,৭৩৭ জন। এ নিয়ে মোট সুস্থ ৩,৪৪,৮৬৮ জন। বিশ্বের বেশিরভাগ দেশেই লাগামহীন বেড়ে চলেছে করোনা সংক্রমণ। বুধবার মারা গেছে ১০,০০০ মানুষ। সর্বোচ্চ ৬ লাখ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ১২,৮৮,০০০-এর বেশি। মোট আক্রান্ত ৫,২৮,০০,০০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে ১,৩১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ১,৩২,০০০ রোগী। নিউ ইয়র্কের দ্বিতীয় দফার সংক্রমণ রুখতে কড়াকড়ি আরোপ করেছেন মেয়র। সংক্রমণ বেড়েছে ইলিনয়েস, মিনেসোটা, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায়। যুক্তরাজ্যে বুধবার ৫৯৫ জনের প্রাণহানি হয়েছে। নতুন রোগী মিলেছে ২৩,০০০। ফ্রান্সে ৩২৮ জনের মৃত্যু ও নতুন ৩৫,০০০ রোগী মিলেছে। এছাড়াও ইতালিতে বুধবার ৬২৩ জন করোনায় মারা গেছে। নতুন শনাক্ত ৩২,০০০ রোগী। রাশিয়া ও স্পেনে যথাক্রমে ১৯,০০০ রোগী পাওয়া গেছে। করোনা মোকাবিলায় টিআইবির সুশাসন বিষয়ক প্রতিবেদন যতটা গবেষণাধর্মী, তার চেয়ে বেশি রাজনৈতিক এবং এই গবেষণা পক্ষপাত দুষ্ট, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন তিনি। ওবায়দুল কাদের বলেছেন, তীব্র নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে টিআইবির সুশাসন বিষয়ক এই গবেষণা পরিচালনা করা হয়েছে।
প্রতিবেদনটিতে স্বাস্থ্য খাতের যেসব অনিয়মের কথা বলা হয়েছে, সরকার শতপ্রণোদিত হয়ে অনেক আগেই সেসবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। শুধু স্বাস্থ্য খাত না, সরকার নিজ উদ্যোগেই সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। এরপরও টিআইবির প্রতিবেদনে থাকা দুর্নীতির তালিকা পাওয়া গেলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। পরে ওবায়দুল কাদের সরকারের কোনো ভালো উদ্যোগ টিআইবির গবেষকদের চোখে পড়েনি মন্তব্য করে বলেন, এটি খুবই দুঃখজনক। সম্প্রতি প্রতিবেদনটি যতটা গবেষণাধর্মী, তা কোথায় সুনির্দিষ্ট টিআইবির প্রতিবেদনে স্বাস্থ্য খাতের অনিয়ম বিষয়ে বলা হয়েছে। শেখ হাসিনা সরকার স্বপ্রণোদিত হয়ে তার আগে নানান অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। কোনো সংস্থা কিংবা কোনো দলের দাবি বা সুপারিশের প্রেক্ষিতে নয়, সরকার নিজ উদ্যোগেই অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আইসিইউ পরিচালনার অনুমতি নেই, আর সেই আইসিইউতেই সাধারণ রোগীদের সঙ্গে করোনা রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছে রাজধানীর কলেজ গেটের রেমেডি কেয়ার হাসপাতাল। এতে অন্য রোগীরাও করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি বলছেন চিকিৎসকেরা। রাজধানীর কলেজ গেটের মুক্তিযোদ্ধা টাওয়ার সোহরাওয়ার্দী হাসপাতালকে কেন্দ্র করে এখানে নৈরাজ্য তৈরি করেছে হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার নামের কিছু ব্যবসা প্রতিষ্ঠান। এটি রাজধানীর কলেজ গেটের রেমেডি কেয়ার হাসপাতাল। এই হাসপাতালটি অন্যান্য সেবার পাশাপাশি আইসিইউ সুবিধাও দিচ্ছে, কিন্তু আইসিইউ পরিচালনার জন্য তাদের নেই কোনো ধরনের অনুমতি। আরও আশ্চর্যের বিষয় হলো 3 বেডের এই আইসিইউ অংশে সাধারণ রোগীর সঙ্গে ভর্তি করা হয়েছে করোনা রোগীকেও, অর্থাৎ চিকিৎসার চেয়ে ব্যবসা বড়। তবে করোনা রোগী ভর্তির কথা স্বীকার করতে রাজি নয় কর্তৃপক্ষ। রোগীর ফাইল দেখিয়ে তৎপর তাদের বক্তব্য প্রমাণে। সাসপেক্টেড হইতে পারে, কিন্তু করোনা তো সরাসরি এখনো প্রমাণ হয় না। প্রমাণ হইলে তো আমরা অবশ্যই সরকারকে শিফট করে দেবো। এর আগে বহু রোগী আমাদের প্রমাণ হয়েছে, আমরা ফাটিয়ে দিছি। কিছুক্ষণ পর সাধারণ সার্জিক্যাল মাস্ক পরেই আইসিইউ থেকে বের হন এক মেডিকেল অফিসার। চীন থেকে এমবিবিএস পাশ করেছেন তিনি। করোনার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনিও। ভিতরে করোনা রোগী নেই। আমি বলছি আছে। আচ্ছা, আমি বলছি আছে। আইসিইউর মধ্যে করোনা রোগী আর বাকিরা করোনা আক্রান্ত না, এটা কি? না, এটা অবশ্যই রাখা উচিত নয়। এবার রোগীর স্বজনরা জানালেন তাদের করোনা পজিটিভ রোগী ভর্তি রাখা হয়েছে এই আইসিইউতেই। গতকালকে রিপোর্ট দিয়েছে, আমাদের রিপোর্ট পজিটিভ আসছে, কোভিড পজিটিভ। আইসিইউতে ভর্তি অন্য রোগীদের অবস্থাও গুরুতর। গ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন তারা। তাদের একজন এসেছেন দালালের মাধ্যমে। এখানে যে করোনা রোগীর ভিতর ভর্তি রাখা হয়েছে আপনারা জানেন? জি না। চিকিৎসকেরা বলছেন আইসিইউতে করোনা পজিটিভ রোগীর সঙ্গে সাধারণ রোগী কিছুতেই রাখা যাবে না, এতে সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেশি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে হৃদরোগ হয়ে উঠেছে নীরব ঘাতক। প্রতি বছরই বাড়ছে হৃদরোগীর সংখ্যা। হাসপাতাল ভেদে এর পরিমাণ 10 থেকে 30% পর্যন্ত। বছরে মৃত্যু হচ্ছে 2,77,000 মানুষের। অস্বাস্থ্যকর খাবার, অনিয়ন্ত্রিত জীবনযাপন বাড়ায় হৃদরোগ এবং এই রোগের মৃত্যু ঝুঁকি। তাই অকাল মৃত্যু রোধে সচেতনতা বৃদ্ধি এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেশে বাড়ছে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার সহ অসংক্রামক রোগীর সংখ্যা। দেশে প্রতি বছর যত মানুষ মারা যায় তার 67% জন্যই দায়ী এসব রোগ। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হৃদরোগে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরিপ বলছে 2018 সালের চেয়ে 2019 সালে হৃদরোগী বেড়েছে 10.33%। আর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে একই সময়ে রোগী বেড়েছে প্রায় 30%। একই চিত্র অন্য হাসপাতালগুলোতেও। আউটপেশেন্ট ডিপার্টমেন্ট যেটি আমরা বলে থাকি, যে ওপিডি, সেখানে রোগীর সংখ্যা বেড়েছে এবং ইসিজি সংখ্যা বেড়েছেন, ইকোকার্ডিওগ্রাফির সংখ্যা বেড়েছে, ইটিটি যেটি পরীক্ষা নিরীক্ষাগুলো করে থাকে সেগুলোর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, প্রতি বছরই বাড়ছে। একটা সময় ছিল আমরা যখন পড়ালেখা করতাম 40-এর আগে মানুষ ইসিজি করতো না, কিন্তু এখন 10, 15, 18, 20 বছরেও হার্ট অ্যাটাক নিয়ে আসছে। তাদের হঠাৎ মৃত্যুর ঝুঁকিও অনেক বেড়ে গেছে। কাজেই এখন বয়স এটা কোনো ব্যাপার না,
যে যখনই হোক না কেন যে আপনাকে কায়িক পরিশ্রমের মধ্যে থাকতে হবে, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। দেশে হৃদরোগী বাড়লেও সরকারি পর্যায়ে নেই কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা। স্বাস্থ্য খাতের পেছনে যে বরাদ্দ থাকে তা সাধারণত ব্যয় হয় চিকিৎসার পেছনে। সচেতনতার পাশাপাশি বরাদ্দ বাড়ালে এসব রোগ কমতে পারে বলে মত বিশেষজ্ঞদের। প্রাইমারি কেয়ার থেকে একটা সিস্টেম থাকতে হবে, যে উপজেলা পর্যায়ে স্ক্রিনিং থাকবে বা কমিউনিটি ক্লিনিক লেভেলে স্ক্রিনিং থাকবে, সেই স্ক্রিনিংগুলো রেফার হবে উপজেলা হাসপাতালে, সেখান থেকে চিকিৎসা হবে এবং ওষুধগুলো বিনামূল্যে, যেটা আমাদের সরকার আসলে আমাদের কনস্টিটিউশনাল রাইট, এটা আমাদের চিকিৎসা পাওয়া, সেটা এনশিওর করতে হবে। গ্লোবাল বার্ডেন অব ডিজিজের হিসাব বলছে দেশে বর্তমানে হৃদরোগীর সংখ্যা 87 লাখ, প্রতি বছরই বাড়ছে এই সংখ্যা। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাম্প্রতিক এক গবেষণা বলছে এই হাসপাতালে এবছর হৃদরোগীর সংখ্যা বেড়েছে 30%, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকের বয়স 35-এর নিচে। ধূমপান, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং অলস জীবনযাপনের জন্যই হৃদরোগীর সংখ্যা বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে শিশু মৃত্যুর সবচেয়ে বড় কারণ নিউমোনিয়া। প্রতি ঘন্টায় মারা যাচ্ছে 3 শিশু, এদের মধ্যে 52 ভাগে মারা যাচ্ছে চিকিৎসা ছাড়া। করোনা থেকে নিউমোনিয়া হওয়ায় তৈরি হয়েছে নতুন উদ্বেগ। শিশু মৃত্যুহার কমিয়ে বেশ সফলতা দেখিয়েছে বাংলাদেশ, তবে গত কয়েক বছরে এই হার কিছুটা থমকে গেছে। বাংলাদেশ জনসংখ্যা ও স্বাস্থ্য জরিপ বলছে প্রতি বছর 5 বছরের কম বয়সী 24,300 শিশুর মৃত্যু হচ্ছে নিউমোনিয়ায়। দিনে গড়ে মারা যাচ্ছে 67 শিশু। 1989 সাল থেকে দেশের শিশু মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। মোট মৃত্যুর 18 ভাগ এই রোগে। সবচেয়ে বেশি মারা যাচ্ছে 1 থেকে 11 মাসের মধ্যে। বছর শেষ হয় কোভিডে মৃত্যুর সংখ্যা হয়তো 6,000 বা 7,000। তার জন্য কত আজকে আয়োজন আমাদের দেশে চলছে স্বাস্থ্য ব্যবস্থায়, কিন্তু নিউমোনিয়ায় 25,000 শিশু মারা যাচ্ছে। সেখানে লক্ষ লক্ষ শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হসপিটালে ভর্তি হচ্ছে। তাদের জন্য চিকিৎসার যে ব্যয়ভার পরিবারগুলি নিচ্ছে, রাষ্ট্র নিচ্ছে, সেটা কিন্তু আমরা অত সচেতন নই। উদ্বেগের বিষয় এই শিশুদের 52%ই বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বাড়িতেই। 45 ভাগ শিশুকে হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি। এখনো পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা যায়নি হাসপাতালে। শিশু হাসপাতাল প্রতি বছর 7.5 থেকে 10,000, আমরা 8 থেকে 10,000 বাচ্চাকে কিন্তু রিফিউজ করি, এবং আমরা কেউ জানি না যে আমরা যাদেরকে রিফিউজ করলাম, যারা রাতে আসে অনেক সিরিয়াস কেস নিয়ে কোথায় যায়, এবং তাদের মধ্যে একটা লার্জ প্রপোর্শন হলো নিউমোনিয়ার কেসেস। কিন্তু নিউমোনিয়া কোন জীবাণু দ্বারা হচ্ছে 50%ই এখনো অজানা। প্রতিরোধের কারণ জানা জরুরি বলছেন চিকিৎসকেরা। আমরা জানি না, কিন্তু এখনো প্রায় 50% যে আমাদের শিশুরা নিউমোনিয়া নিয়ে আমাদের কাছে আসেন, আমরা কিন্তু জানি না লং রান তারা আমাদের কাছে হাসপাতালেই আসবে না, বিকজ আমাদেরকে হেলথ সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে। কিন্তু এন্ড ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য হেলথ সিস্টেম, তাহলে কিন্তু আমাদের ওই জায়গাটাকে ওটাকে প্রিভেন্ট করতে হবে। যদি শ্বাসকষ্টের কোনো ভাব দেখা যায়, সাথে সাথে চিকিৎসা কেন্দ্রে যাওয়া, সেটা কমিউনিটি ক্লিনিক হোক, আমাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হোক, তাইলে দ্রুততম সময়ে গেলেই এবং নিউমোনিয়ার মৃত্যু এখানেও আমরা কমাতে পারি। 2011 সালে 5 বছরের কম বয়সী প্রতি 1000 জীবিত জন্ম নেওয়া শিশুদের 11.7 ভাগ শিশু মারা যেত নিউমোনিয়ায়। বর্তমানে এই হার 8.1। 2025 সালের মধ্যে এই হার 3-এ নামিয়ে আনতে চায় বাংলাদেশ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 19 ডিসেম্বর পর্যন্ত। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। করোনা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হলেও সামনে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা থাকায় সিলেবাস শেষ করা নিয়ে উদ্বেগে আছেন অভিভাবক শিক্ষার্থীরা। করোনার কারণে 18 মার্চ থেকে বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল হয়েছে এবছরের পিএসসি, জেএসসি ও এইচএসসি পরীক্ষা। এবার সে ছুটি বাড়ানো হলো 19 ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে শিক্ষার্থীদের বাড়িতে পড়াশোনার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের বলেছে অনলাইনে ক্লাস চালিয়ে যেতে।
আমাদের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি তারা যেন এই সময়টাতে যথাযথভাবে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যায় এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে আমরা এই বন্ধটা বাড়বে কিনা সেই সিদ্ধান্ত সরকার ঘোষণা করবে। তো শর্ট প্ল্যান দেয়া আছে, আমাদের একটা 39 দিনের ছিল, তারপরে আমরা 30 দিনের একটা প্ল্যান করে রাখছিলাম। এখন তো ধরেন আর মাত্র থাকলো আমাদের 11 দিন, 11 দিন, তারপর আমাদের শর্ট সিলেবাস ওই 11 দিনেরই কিছু যদি পারি আমরা করবো। এ সিদ্ধান্তে খুশি অভিভাবক শিক্ষার্থীরা। তবে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস শেষ করা নিয়ে আছে দুশ্চিন্তা। এইচএসসি এবং এসএসসি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ক্লাস চালু করে বাচ্চারা এখন পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতে পারেনি। বিশেষ ব্যবস্থায় তাদের ক্লাস চালিয়ে তাদের সিলেবাস সম্পূর্ণ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আর শিক্ষকরা মন্ত্রণালয়ের কাছে চাইছেন সিলেবাস শেষ করা নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা। আগামী এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে তাদের সিলেবাস সম্পন্ন করার বিষয়ে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসলে আমাদের জন্য ভালো হবে বলে মনে করি। শিক্ষকদের এই দাবি বিবেচনায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস শেষ করা নিয়ে কাজ শুরুর কথা মন্ত্রণালয়ও জানিয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে 11টি বাহিনীর 34 জলদস্যু। বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করেন তারা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উপকূলে জলদস্যুদের আস্তানা গাড়তে দেয়া হবে না। গত কয়েক বছরে আইন শৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে কোণঠাসা হয়ে পড়ে জলদস্যুরা। টিকতে না পেরে তারা বেছে নিতে শুরু করেছে আত্মসমর্পণের পথ। ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য র্যাবের কাছে আত্মসমর্পণ করার জন্য র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। এটার মধ্যে 17 টাকার এমনি মামলা খেয়েছিল। তা আমরা চাই আমার ভাই যেন ভালো হয়ে বাড়িতে ফিরে আসুক, সুখে শান্তিতে বসবাস করুক। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে র্যাবের কাছে আত্মসমর্পণ করে বাঁশখালী, মহেশখালী, চকরিয়া ও কুতুবদিয়ার 11টি বাহিনীর 34 জলদস্যু। এ সময় 90টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণে গোলাবারুদ জমা দিয়েছে তারা। মানসি আহারে ঘৃণা করে বা আমাদের ছেলে মেয়েরে ঘৃণা করে, এই বুঝে আমরা এই ভালো পথে আইবার চেষ্টা করি। আত্মসমর্পণ করা জলদস্যুদের অধিকাংশের বিরুদ্ধেই রয়েছে মামলা। ধর্ষণ ও হত্যা মামলা ছাড়া অন্য মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে র্যাব। মেসেজ দেওয়া, যেই পথে গিয়ে মানুষ শান্তিতে থাকে না তাদেরকে ফেরত আসতে হয়। সেই সাথে আরও যারা আছে সারেন্ডার করার অপেক্ষায় তাদেরকে মেসেজ দেওয়া যে সরকার, মন্ত্রণালয়, বাহিনীগুলো আপনাদেরকে স্বাভাবিক পথে ফেরত আসার জন্য অপেক্ষা করছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। আইনের মুখোমুখি কিভাবে হবেন সেটা আপনারাই জানেন। তো আমি একটা কথা বলে যাচ্ছি, আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকস, অত্যন্ত দক্ষ। তারা আপনাদেরকে যে যেখানেই আছেন খুঁজে বের করবেন। বের করার আগে এই কঠোর পরিণতির না যে আপনারা যে কয়জন আছেন সারেন্ডার করে ফেলবেন। 2016 সালের 31 মে থেকে 1 নভেম্বর 2018 পর্যন্ত আত্মসমর্পণ করেছেন 32টি দস্যু বাহিনীর 328 জন সদস্য। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এরপর প্রত্যাবর্তন, 9 মাস পর আন্তর্জাতিক ফুটবলে নামছে বাংলাদেশ। কাল নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের প্রথমটি খেলবে লাল সবুজ। অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল রানাকে ছাড়াই চূড়ান্ত স্কোয়াড দিয়েছেন হেড কোচ জেমিডে। জয় পরাজয় ছাপিয়ে মাঠে ফুটবল ফেরার উপলক্ষ রাঙাতে প্রস্তুত 2 দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে কাল বিকেল 5টায়। ফুটবলে ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ মিলেছে কম। ঘরের মাঠে এবার আক্ষেপ রাখতে চায় না বাংলাদেশ। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন রাঙাতে মুখিয়ে জামালরা। প্রস্তুতির সময় কম আর শতভাগ ফিটনেস না পাওয়ার আক্ষেপ আছে 2 দলেই। ইনজুরিতে লাল সবুজদের স্কোয়াডে নেই মামুনুল সহ গুরুত্বপূর্ণ কয়েক ফুটবলার। আর করোনা পজিটিভ হয়ে নেপাল দল তো হারিয়েছে 8 জনকে। যদিও ফলাফলের চেয়ে খেলায় ফেরাটাই 2 দলের কাছে গুরুত্বপূর্ণ। জেমিডে বিশ্বকাপ বাছাইয়ে কাতার ম্যাচের প্রস্তুতি সারতে চান এখানেই।
আমার মনোযোগ শুধু জয়ের দিকে নয়, খুশি হব যদি ভালো খেলতে পারি, বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি ঠিকঠাক করতে পারি। লম্বা সময়ের পর ফুটবলাররা কি করেন তার অপেক্ষায় আছি। আমি মনে করি এখানে বাংলাদেশ কিছুটা এগিয়ে, বেশি অনুশীলন করেছে ঘরের মাঠে খেলা। যাদেরকে করোনার কারণে পাচ্ছি না তাদের জায়গায় যাদের খেলানো হবে তারাও ভালো। দলের প্রতি শতভাগ নিবেদিত থাকবে সবাই। গেল কবছরে বাংলাদেশ নেপাল দ্বৈরথে তৈরি হয়েছে নতুন হিসেব নিকেশ। দুই অধিনায়কের কণ্ঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস। আমি জিততে চাই। Last 3 games I have lost to Nepal, so of course in my head I have revenge. I want to win the match. It's impact us, you know. যত কিছুই ঘটুক, ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। এখন পুরো পৃথিবীর পরিস্থিতিই কঠিন, এর সঙ্গে মানিয়ে নিয়েছি আমরা। দলগতভাবে খেলে জয় তুলে নেওয়ার লক্ষ্য থাকবে। লাল সবুজের চূড়ান্ত স্কোয়াডে বড় চমক অভিজ্ঞ গোলকিপার আশরাফুল রানার না থাকা। বছর দুয়েক আগে নেপালের বিপক্ষে হাস্যকর ভুল করে বসা সোহেল পেয়েছেন আরও এক সুযোগ। ফরওয়ার্ড ম্যাথিউস বাবলু আর সুমন রেজা প্রথমবার ঢুকেছেন চূড়ান্ত স্কোয়াডে। 4-4-2 অথবা 4-3-3 ফরমেশনে খেলার আভাস দিয়েছেন জেমিডে। করোনা সুরক্ষার এই মাস্ক খুলে ফেলার সময় আসেনি, কিন্তু বন্ধ থাকা দেশের ক্রীড়াঙ্গনের দুয়ার খুলে যাচ্ছে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে। জয় দিয়ে হোক প্রত্যাবর্তন, মন খারাপের দিনগুলোতে কিছুটা আনন্দের উপলক্ষ নিয়ে আসুক বাংলাদেশের প্রাণের খেলা ফুটবল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। বাংলাদেশ নেপাল প্রীতি ম্যাচ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সীমিত সংখ্যক দর্শক উপস্থিতির জন্য দেওয়া হয়েছে দিক নির্দেশনা। গ্যালারিতে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ প্রবেশেও কড়াকড়ি থাকছে। বন্ধ রাখা হবে স্টেডিয়াম এলাকার সব ব্যবসায়িক প্রতিষ্ঠান। এতদিন পর খেলা ফেরায় রোমাঞ্চনীয় অপেক্ষা সমর্থকদের। আবারও প্রাণ ফিরছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ নেপাল আন্তর্জাতিক ম্যাচের আগে শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নিয়েছে আয়োজকেরা। করোনার কারণে বাড়তি খাটুনি মাঠ কর্মীদের। নিয়মিত মাঠে ছিটানো হচ্ছে জীবাণুনাশক, ছেটে ফেলা হয়েছে বাড়তি ঘাস। দর্শকহীন খেলায় যখন জমে উঠছে বিদেশি লিগগুলো, সেখানে শুরু থেকেই মাঠে দর্শক উপস্থিতির চিন্তা বাফুফের। গ্যালারিতেও কর্মীদের তৎপরতা দেখা গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে আলাদা মার্ক দিয়ে দেওয়া হয়েছে, আর প্রবেশের ক্ষেত্রেও নিয়ম কড়াকড়ি। নির্ধারিত গেট ছাড়া ব্যবহার করা যাবে না অন্য কোনো প্রবেশ পথ। ৮,০০০ টিকিট নিয়ে আমরা ম্যাচ আয়োজন করতে যাচ্ছি। সেই ফুল অ্যাটেন্ডেন্স ৮,০০০ দর্শকই মাঠে থাকবে এবং মাঠে দর্শকদের প্রবেশের জন্য, যেটা আমরা এর আগেও বলেছি, সবাইকে টেম্পারেচার তাদের পরীক্ষা করা হবে, সবাইকে মাস্ক পরিহিত অবস্থায় থাকতে হবে, সবাইকে স্যানিটাইজার ইউজ করে মাঠে ঢুকতে হবে। প্রীতি ম্যাচ চূড়ান্তের পর ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাস অনুযায়ী হয়েছে ফ্লাডলাইট সংস্কার, যদিও সেটা আন্তর্জাতিক মানের নিচে। ১৪০০ লাখ সাল হচ্ছে গিয়ে রাতের বেলা যদি খেলা আয়োজন করতে হয়, মিনিমাম রিকোয়ারমেন্ট। বাট সিন্স অ্যাটলিস্ট আমরা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আমাদের অবজারভেশনটা জানিয়েছি, যদি এটা ১,০০০ থেকে ১,২০০ লাখের মধ্যে হয়, তারপর আমরা মনে করি যে আমরা কাজ চালিয়ে নিয়ে যেতে পারবো এবং সেটা তেমন কোনো ব্যত্যয় ঘটবে না। শুধু মাঠ নয়, সিটি কর্পোরেশনের সহায়তায় পুরো স্টেডিয়াম এলাকাকেই জীবাণুমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যাচের দিন বন্ধ থাকবে স্টেডিয়াম এলাকার ব্যবসায়িক কার্যক্রম, আর এতদিন পর খেলা ফেরায় উচ্ছ্বসিত ভক্তরাও। প্র্যাকটিস করে সময় কাটালাম, আর চিন্তা ছিল মাথায় কবে আসবে সেই দিন, কবে আমরা খেলায় বলবই দিব। খুব মিস করছি দীর্ঘ 7 মাস পর যে মহামারী আসছে, আমরা খেলা দেখতে পারবো কিনা সেইটাই তো ভাবতে পারিনি। আমাদের অনেক ভালো লাগতেছে যে আমরা এতদিন পরে মাঠে আসবো, বাংলাদেশের খেলা দেখবো নেপালের সাথে। আমরা অনেক আগ্রহী খেলা দেখার জন্য। প্রস্তুত মাঠ, প্রস্তুত গ্যালারি, সীমিত সংখ্যক দর্শক নিয়ে ফুটবল রোমাঞ্চে মাতার অপেক্ষায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। মাঠের লড়াইয়ের পাশাপাশি সুরক্ষা বলয় নিশ্চিত করে আন্তর্জাতিক ম্যাচের চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশও। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। বঙ্গবন্ধু টি-20 কাপে প্লেয়ার্স ড্রাফটে শক্তিশালী দল গড়েছে জেমকন খুলনা। জাতীয় দলের 2 সিনিয়র সাকিব মাহমুদুল্লাহ খেলবেন খুলনায়। মুশফিককে নিয়েছে বেক্সিমকো ঢাকা। তামিমের দল ফরচুন বরিশাল। মুস্তাফিজের ঠিকানা হয়েছে গাজী গ্রুপ চট্টগ্রামে। এই ক্যাটাগরির কোনো ক্রিকেটার নাইনি মিনিস্টার গ্রুপ রাজশাহী। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর 5 তারকা হোটেলে প্লেয়ার্স ড্রাফটের আনুষ্ঠানিকতা। লিস্টের 157 জন থেকে 16 ক্রিকেটার বেছে নিয়েছে 5 দল। মাত্র 2.5 ঘন্টায় শেষ হয়েছে ড্রাফট।
প্রথম ডাকার সুযোগ পেয়ে বেক্সিমকো ঢাকা দলে নিয়েছে মুশফিককে, দ্বিতীয় দল হিসেবে সুযোগ পেয়ে জেমকন খুলনা নিয়েছে সাকিবকে, এরপর ফরচুন বরিশাল ডেকেছে তামিমকে, মুস্তাফিজকে প্রথম ডাকে নিয়েছে রাজশাহী। 5 দলের মধ্যে ব্যাটিং বোলিংয়ে ভারসাম্য দল খুলনার। সাকিবের পর এ ক্যাটাগরির মাহমুদুল্লাহকে নিয়েছে তারা। 2 বড় তারকা ছাড়াও অভিজ্ঞ ইমরুল, বিজয়, আলামিন, শফিউল শুভাগত শক্তি বাড়িয়েছেন। আছেন পরিচিত অনেক মুখ। 1 কোটি 14 লাখ টাকা খরচ করেছে খুলনা। দ্বিতীয় সেরা দল বরিশাল। তামিমের নেতৃত্বে আছেন একগাদা পারফর্মার। তাসকিন, আফিফ, মিরাজ, রাহি ছাড়াও আছেন প্রেসিডেন্টস কাপে নজরকাড়া ইরফান শুক্কুর, তৌহিদ হৃদয় ও সুমন খান। 16 ক্রিকেটারের পেছনে 1 কোটি 13 লাখ টাকা খরচ করবে ফরচুন বরিশাল। মুশফিক ছাড়া ঢাকার অভিজ্ঞ ক্রিকেটার রুবেল ও সাব্বির, আপকামিং ট্যালেন্ট ইয়াসির রাব্বি, নাইম শেখ, নাইম হাসান, নাসুম আহমেদ, আবু হাদের রনিতে আস্থা ঢাকার। আছেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর ছাড়াও শাহাদাত হোসেন, তানজিদ তামিম। ঢাকা খরচ করেছে 1 কোটি 3 লাখ টাকা। তারুণ্য নির্ভর চট্টগ্রামে আছেন মুস্তাফিজ, লিটন, মিঠুন, সৌম্য, সৈকত ও তাইজুল। টি-20তে বেমানান মুমিনুলকে রেখেছে ওরা। 2 পুরনো সৈনিক জিয়াউর, শামসুরে আস্থা ওদের। যুব দলের শরীফুল, মাহমুদুল হাসানও চট্টগ্রামের তাঁবুতে। দল গড়তে ওরা খরচ করেছে 1 কোটি 13 লাখ টাকা। সিনিয়র জুনিয়রের মিশেল রাজশাহীতে। এ ক্যাটাগরির কোনো ক্রিকেটার নেয়নি পদ্মাপাড়ের দল। সাইফুদ্দিন, শান্ত, সোহান, শেখ মেহেদি, মুগ্ধ ইবাদতরা যেমন আছেন, তেমনি আশরাফুল, ফরহাদ, রনি তালুকদার, ফজলে রাব্বি ও সানজামুলও ওদের ভরসা। রাজশাহীর খরচ 1 কোটি 2 লাখ টাকা। অভিজ্ঞ আব্দুর রাজ্জাক ও শাহরিয়া নাফিসের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। চোটের কারণে ড্রাফটে ছিলেন না মাশরাফি। তবে সুস্থ হলে উন্মুক্ত খেলোয়াড় হিসেবে মাশরাফিকে নেয়ার সুযোগ রাখা হয়েছে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ 9 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। তবে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস এই আদেশ দেন। সাক্ষ্য গ্রহণের জন্য 14 ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের 9ম শ্রেণীর ছাত্র নাইমুল আবরারের অবহেলাজনিত মৃত্যুর মামলায় আদালতে হাজির হন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক সহ 8 জন। অভিযোগ গঠনের সময় বিবাদীর আদালতের কাছে নিজেদেরকে নির্দোষ দাবি করেন। আসামি পক্ষের আইনজীবী জানান, ঘটনার সময় সেখানে ছিলেন না মতিউর রহমান। তাদের প্রত্যাশা ছিল মতিউর রহমান অব্যাহতি পাবেন, তবে তা হয়নি। জনাব মতিউর রহমান সহ অন্যান্য সংশ্লিষ্ট আসামিরা তাদের কোনো দায়িত্বহীনতা বা অবহেলাজনিত কারণে এই ডিসিজডের মৃত্যু সংঘটিত হয় নাই। সুতরাং সেকশন 304 এর যে উপাদান নেগলিজেন্ট অ্যাক্ট, এই নেগলিজেন্ট অ্যাক্টের সাথে সরাসরি যদি আসামির সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা না থাকে, সেই ক্ষেত্রে তাকে দায়বদ্ধ করার, ফৌজদারি আইনে তাকে দায়বদ্ধ করার কোনো যৌক্তিক কারণ থাকে না। এদিকে অনুষ্ঠানের আয়োজক কিশোর আলোর সম্পাদক আনিসুল হককে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ায় সন্তুষ্ট নয় বাদীপক্ষ। আদেশের কপি পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানালেন তারা। এই মামলায় যে কিশোর আলোর যে অনুষ্ঠান, ওই অনুষ্ঠানের প্রধান দায়িত্বে ছিলেন হচ্ছে আনিসুল হক সাহেব। আনিসুল হক সাহেবকে বিজ্ঞ আদালত অব্যাহতি দিয়েছেন এবং কী কারণে অব্যাহতি দিয়েছেন সেটা আমরা পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পরে পূর্ণাঙ্গ আদেশ পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে। গত বছরের 1 নভেম্বর রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজের মাঠে কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় আবরার। এরপর গত বছরের 6 নভেম্বর ঢাকার CMM আদালতে মামলা করেন তার বাবা। চলতি বছরের 16 জানুয়ারি 10 জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশ থেকে আনা পেঁয়াজ চট্টগ্রাম বন্দর থেকে খালাস করছেন না অনেক আমদানিকারক। আমদানি মূল্যের তুলনায় বাজারে দাম কম দাবি করে আরও বাড়ার অপেক্ষায় রয়েছেন তারা। এতে বন্দরের ইয়ার্ডে বাড়ছে পেঁয়াজ ভর্তি কন্টেইনারের জট। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে চীন থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। অথচ 2 সপ্তাহ আগেও এইসব পেঁয়াজ বিক্রি হয়েছে 60 থেকে 65 টাকায়।
খাতুনগঞ্জের আড়তদাররা বলছেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর সেপ্টেম্বর থেকে বিকল্প 16টি দেশ থেকে আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। শুধু সেপ্টেম্বরে পেঁয়াজ আমদানির জন্য $6,68,10,000 এলসি খোলা হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 500 ভাগ বেশি। এসব পেঁয়াজের একটি বড় অংশ চলতি মাসে বাজারে আসায় কমতে শুরু করে দাম। মিশর, তুরস্ক এগুলো আপনার 45-50, চায়না বীজ আপনার 38-40। ভালো কোয়ালিটির পেঁয়াজ হচ্ছে পাকিস্তান আর আপনার মিশর, আর হচ্ছে আপনার দেশিটা। বন্দরের বহির্নোঙর ও জেটিতে জাহাজ থেকে খালাসের অপেক্ষায় আছে 10,000 টন পেঁয়াজ, আর বন্দরের ইয়ার্ডে হিমায়িত কন্টেইনারে ফেলে রাখা হয়েছে আরও 15,000 টন। দাম বাড়ার আশায় সেগুলো বাজারে সরবরাহ করছেন না আমদানিকারকরা। এটির মূল কারণ হচ্ছে কস্টিংয়ের নিচে বাজার আসছে, সেই জন্য যারা পেঁয়াজটি আসলে আমদানি করছেন তাদের পেঁয়াজের মূল কস্টিং মূল্য আমার জানা মতে 50 থেকে 55 টাকা। চট্টগ্রাম বন্দর দিয়ে 3 সেপ্টেম্বর থেকে 2 লাখ টনের বেশি পেঁয়াজ আমদানির অনুমতি নেওয়া হলেও এরই মধ্যে এসেছে 40,000 টনের মতো। বাকিগুলো আসার আগেই হিমায়িত কন্টেইনারে থাকা পেঁয়াজ খালাস না করায় জাহাজ জটের আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। 2,05,668 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়ে বাংলাদেশে আসবে। আর আমরা যে ছাড়পত্র ইস্যু করেছি 607টি, এর মাধ্যমে 40,327 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়ে বাংলাদেশে আসছে। বাজারে পেঁয়াজের দর কমে যাওয়ায় ক্ষতি পোষাতে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন আমদানিকারকরা। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসানো হয়েছে পদ্মা সেতুর 37তম স্প্যান বসানোর কাজ। 9 ও 10 নম্বর পিলারে বসল স্প্যানটি। 37তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয়েছে সেতুর 5,550 মিটার অংশ, অর্থাৎ 5.5 কিলোমিটারের কিছুটা বেশি। সকাল 9টায় মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেন দিয়ে 150 মিটার দৈর্ঘ্যের 37তম স্প্যান নিয়ে যাওয়া হয় নির্ধারিত পিলারের কাছে। পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, মাওয়া প্রান্তে বসবে আরও 4টি স্প্যান। যমুনা নদীর উপর নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ হলে রাজধানীর সঙ্গে দেশের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ এবং পণ্য পরিবহন সহজ হবে। জিডিপিতে প্রবৃদ্ধি হবে 2 থেকে 3%। কমবে সড়কের চাপ, থাকবে না যানজট। এমন প্রত্যাশা জানিয়ে আগামী 29 নভেম্বর রেল সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরিকল্পনা রেল মন্ত্রণালয়ের। বিশ্বের 5ম বৃহত্তম নদী যমুনার উপর 1998 সালে নির্মাণ করা হয় বঙ্গবন্ধু সেতু। 98 সালে 23 জুন সেতুতে রেল সংযোগ চালু হয়, যা স্বাধীনতার পর রেলওয়ের উন্নয়নে এক মাইল ফলক। তবে সেতুতে রেল চালাতে আছে নানা সীমাবদ্ধতা। সেতুর ক্ষতি বা স্থায়িত্বের কথা চিন্তা করে শুরু থেকেই 10 থেকে 15 কিলোমিটারের বেশি গতিতে ট্রেন চালানো যায় না। নিষিদ্ধ আছে কন্টেইনারবাহী ট্রেন চালানো। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রায় আরেকটি রেল সেতুর বিকল্প দেখছে না মন্ত্রণালয়। 100 কিলোমিটার বেগে দুটো ট্রেন এর উপর দিয়ে আপনার একই সঙ্গে যাওয়া আসা করতে পারবে। কন্টেইনারগুলো এর মধ্য দিয়ে চলার জন্য আপনার বাধা থাকবে না, সেই স্পেস এখানে থাকবে। এইটি আমরা আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী 29শে নভেম্বর, এই মাসেই 29 তারিখ এটার ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে এটা স্থাপন করবেন। স্টিলের তৈরি সেতুটি নির্মাণ করবে কয়েকটি জাপানি ঠিকাদার প্রতিষ্ঠান। 16,780 কোটি 95 লাখ টাকার এই সেতুতে জাপানি সাহায্য সংস্থা জাইকা দেবে 12,149 কোটি 19 লাখ টাকা, আর বাকি 4,500 কোটি টাকা অর্থায়ন করবে সরকার। চায়না থেকে এবং এই অবকাঠামো ব্যবহার করে ভারতের কলকাতা পর্যন্ত এটা সম্প্রসারিত হবে এই যোগাযোগ ব্যবস্থাটি। আমাদের আর্থসামাজিক এবং দেশের যে অর্থনীতি, আমরা আশা করছি 2 থেকে 3 আপনার পার্সেন্ট আমাদের জিডিপিতে আমাদের যোগ হবে। বর্তমান বঙ্গবন্ধু সেতুর পাশেই নির্মাণ হবে এ রেল সেতু। ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতু হলে বর্তমানে 38টি ট্রেনের জায়গায় 88টি ট্রেন চলাচল করবে। এছাড়া সেতুতে গ্যাস সঞ্চালন পাইপলাইনও থাকবে, ফলে উত্তরাঞ্চলের বৃহৎ জনগোষ্ঠী গ্যাস সুবিধার আওতায় আসবে। ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর সেতুটির কাজ শেষ হতে সময় লাগবে 4 বছর। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল রাত 9টার বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।